নমস্কার। এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান শুরু করলাম। কাগজে কলমে 98 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার 1 বছর আগে থেকেই শুরু হয়েছিল কংগ্রেস ভেঙে নতুন দল তৈরির সলতে পাকানোর কাজ। অফিসিয়ালি 98 এর 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়ে বাংলায় নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে। এভাবে কংগ্রেস ভেঙে দেশের বিভিন্ন রাজ্যে নতুন নতুন দল গঠিত হয়েছে। বেশিরভাগ দলই আজ অস্তিত্ববিহীন, কিন্তু ইদানিং যা ঘটে চলেছে সেটা বাংলায় নজিরবিহীন ঘটনা। তৃণমূল কংগ্রেস ভেঙে তৃণমূলই গঠিত হয়ে গেল। মূল দল আপাতত ব্যাকফুটে। কংগ্রেস ভেঙে অসংখ্য রাজনৈতিক দল গঠন হলেও কংগ্রেসের নাম এবং প্রতীক কেউ দাবি করে বসেনি। অবশ্য মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে দলের নাম প্রতীক চলে গিয়েছে নতুন গোষ্ঠীর হাতে। একেবারে একই চিত্রনাট্যের প্রতিফলন দেখছি এই বাংলাতেও। অরূপ রায়কে সভাপতি করে নতুন নতুন তৃণমূল কংগ্রেস গঠন হলো বাংলায়। তাদের দাবি আসল তৃণমূল তারাই, তাই দলের নাম, প্রতীক, অর্থভাণ্ডার সবই তাদের চাই। আর মমতা ব্যানার্জির প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস হচ্ছে নকল তৃণমূল কংগ্রেস। এবারে নির্বাচিত হওয়া জোড়াফুলের প্রতীক, দলের অর্থভাণ্ডার, দলের কর্মী সমর্থকদের কাঁধে ভর করে তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে আসা অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা ব্যানার্জির নেতৃত্ব মেনে নিতে আর চাইছেন না। তাদের এক এবং একমাত্র টার্গেট অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি যদি দলে অভিষেক ব্যানার্জিকে বহিষ্কার করতেন কিংবা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতেন, তাহলে অনেকে মনে করছেন দলের এই ভাঙন রোখা হয়তো যেত। কিন্তু সেটাই সম্পূর্ণ সত্যি নয়। নির্বাচনে পরাজয়ের পরে হলেও ভাঙত। ভাঙনটা হয়তো কিছুটা কম হতো সেক্ষেত্রে, তবে অন্য অজুহাত খাড়া করা হতো। কিন্তু নতুন তৃণমূল ভাঙতই, আজ না হয় কাল। এই যে প্রতিদিন নতুন নতুন চিত্রনাট্য টিভি কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তার চিত্রনাট্য লেখা হয়েছে নির্বাচনের অনেক আগে থেকে। রাজনৈতিক অভিনেতা অভিনেত্রীরা সেই চিত্রনাট্য অনুযায়ী পারফর্ম করে চলেছেন প্রতিদিন। তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল তীব্র প্রতিষ্ঠান বিরোধী একটা আবেগ থেকে। তৃণমূলের আদি কর্মীদের কাছে তাই দলটা সম্পূর্ণ আবেগ। আজ সেই কর্মীদের বয়স বেড়েছে, কিন্তু আবেগটা কমেনি বিন্দুমাত্র। দলের নেত্রীর প্রতি আনুগত্য ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে কর্মীরা কিন্তু আজও আছেন একই রকম আবেগপ্রবণ। যারা তৃণমূলের টিকিটে জিতে এসে আজ নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, তাদের একজনেরও ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ছবি সরিয়ে একটা পুরসভা কিংবা পঞ্চায়েত নির্বাচনেও জিতে আসা। তবে দলের প্রতীক যদি তাদের হাতে চলে যায়, নতুন দল নতুন প্রতীকের সাথে পরিচয় করাতে কিন্তু নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কালঘাম ছুটে যাবে। সেক্ষেত্রে নতুন তৃণমূল অনেকটাই এগিয়ে থাকবে। নতুন তৃণমূল যা গঠিত হলো তা মূলত নেতা এবং জনপ্রতিনিধিদের একটা দল। সেখানে প্রায় 90% কর্মী কিন্তু অনুপস্থিত। আর জনপ্রতিনিধিদের যে অংশটি এখনো মমতা ব্যানার্জির সাথেই রয়েছে, তাদের 90% কর্মীরাই কিন্তু তাদের সাথে। আর যে কোনো রাজনৈতিক দলের মূল ভিত্তি হলো দলের কর্মীরা। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির সাথে থাকা অংশটি কিন্তু পাল্লায় ভারী হয়ে আছে। নতুন গঠন হওয়া তৃণমূলের প্রতিটি লোকই জানেন সে কথা। তবু কেন তারা অভিষেক ব্যানার্জির অজুহাত খাড়া করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গেলেন, এই প্রশ্নই কিন্তু ঘুরছে বাংলার রাজনৈতিক আনাচে কানাচে। এটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। যেদিন থেকে অভিষেক ব্যানার্জি তৃণমূলে পদার্পণ করেছেন, সেদিন থেকেই তৃণমূলে ঘুণ ধরতে শুরু করতে থাকে, এরকমটা অনেকে মনে করেন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন যাদের ছিল, তারাই নতুন তৃণমূলে। অ্যাসপিরেশন থাকা বা উচ্চাকাঙ্ক্ষা থাকা কোনো অন্যায় কিছু না। আবার এক দলের উচ্চাকাঙ্ক্ষা কিছুতেই থাকে না। তারা দলকে ভালোবেসে দলটা করেন। এই দ্বিতীয় শ্রেণীর মানুষেরাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের আসল সম্পদ। আর দ্বিতীয় সম্পদটি আজও মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন। তবে উচ্চাকাঙ্ক্ষীদের অনেকেরই ধারণা মমতা ব্যানার্জির পরে দলের চালিকা শক্তি হবেন প্রয়াত মুকুল রায়। মুকুল রায় বিজেপিতে চলে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর হাতে সেই রাজ থেকে যাবে, কারণ তখন তিনিই ছিলেন মমতা ব্যানার্জির পরে তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং দলের যুব সভাপতিও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দলের যুব সংগঠন থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি দলের যুবদের নিয়ে নতুন একটা ফ্রন্ট খুলে দিলেন তৃণমূল যুবা নামে, আর তার মাথায় বসালেন অভিষেককে। সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অভিষেক ব্যানার্জিকে নিয়ে শুরু হলো অসন্তোষ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার হতে থাকলো তৃণমূল। তবে 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার সাথে সাথেই সেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুনে ছাই চাপা পড়ে গিয়েছিল ক্ষমতায় আসার জন্য।
কিন্তু সেই ছাইচাপা আগুন তুষের আগুনের মতন ধিকি ধিকি জ্বলছিল ছাইয়ের নিচে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ব্যস্ততায় দলের জেলা ব্লক নেতৃত্বের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। মাটির গন্ধ তিনি আর সেভাবে পাচ্ছিলেন না। 2014-এ দিল্লিতে বিজেপি সরকার গঠন হতেই গোষ্ঠীদ্বন্দ্বের সেই ছাইচাপা আগুন ফের একবার একটু একটু করে ধোঁয়া বের করতে শুরু করলো। ধোঁয়া তো বের হচ্ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার ঘেরাটোপের মধ্যে থেকে সেই ধোঁয়াকে হয় দেখতে পেলেন না, আর না হয় দেখতেই চাননি। আমলা এবং কয়েকজন তাঁবেদার মন্ত্রীর বৃত্তেই আটকা পড়ে রইলেন তিনি। ততদিনে 2019-এর লোকসভা নির্বাচনের কেন্দ্রে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতেই তৃণমূলের অনেকেরই শ্বাসকষ্ট হতে শুরু করলো। একে একে দলের প্রথম শ্রেণীর নেতারা অনেকেই দিল্লিতে যাবার চার্টার ফ্লাইট ধরেছেন ততদিনে। যত চার্টার ফ্লাইট দিল্লির দিকে উঠতে শুরু করলো, ততই রাজ্যের তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা চলে গেল অভিষেক ব্যানার্জির দিকে। বলা যায় অভিষেক ব্যানার্জির দিকে ঝুঁকে পড়লো, এবং এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় এবং মদতেই হলো। ছাইচাপা আগুন থেকে স্ফুলিঙ্গ বের হতে শুরু করেছে তখনও মমতা ব্যানার্জির কিন্তু ঘুম ভাঙেনি। কর্মীদের প্রবল সমর্থন এবং জনমুখী প্রকল্পের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ই আস্থা রাখলো বাংলার মানুষ, বাঙালি। দিন যদি যায় যাক না ভেবে সংগঠন নিজের দিকেই রাখলেন না, নিজের দিকে নজর করলেন না মমতা ব্যানার্জি। এবং আর অভিষেক ব্যানার্জির প্রশ্রয়ে তৃণমূলে চাড়া দিয়ে উঠল ভাইপো গ্যাং। পুরনো কর্মীরা ক্রমাগত কোণঠাসা হতে থাকলেন দলের ভিতরে। তৃণমূলের নবজোয়ারে ভেসে গেলেন আদি অকৃত্রিম কর্মীরা, যাদের কাঁধে চেপে তৃণমূল সিপিএম এর মতন মহাশক্তি দল একটা দলকে হারিয়ে বাংলার মসনদে বসেছিল। তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া হলো আইপ্যাক নামের ভোট স্ট্র্যাটেজিক সংস্থাকে এনে। তৃণমূলের শেষের শুরু হলো সম্ভবত এখান থেকে। তবে আমাদের সময় হয়েছে এখন একটা বিরতিতে যাবার। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আইপ্যাকের কর্পোরেট সংস্কৃতিকে মেনে নিতে পারলেন না সাবেক তৃণমূল নেতারা, কিন্তু দলের নির্দেশ না মেনে চলার ক্ষমতাও তাদের ছিল না। মনের ক্ষোভ মনের মধ্যেই চেপে রেখে কাজ করে গেলেন ওই আইপ্যাকের 22 থেকে 28-29 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আদেশ পালন করে। তবুও যতদিন আইপ্যাকে প্রশান্ত কিশোর ছিলেন, তারা কিছুটা নমনীয় ছিলেন, মানে নেতারা। কিন্তু প্রতীক জৈন আইপ্যাকের দায়িত্বভার নেবার সাথে সাথেই এক অন্য কালচার প্রতিষ্ঠিত হলো তৃণমূলে। পদ দেওয়ার নামে প্রচুর টাকা উঠল অভিষেক ব্যানার্জির নামে জুজুকে দেখিয়ে। কথায় কথায় আইপ্যাকের ছেলে মেয়েদের ক্যামাক স্ট্রিটে জানিয়ে দেব, মানে এরকম একটা হুমকির কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন প্রায় সব নেতারাই। আর এই টাকার যোগান দিতে দুর্নীতিতে জড়িয়ে পড়লেন অনেকেই। অভিষেক ব্যানার্জির কাছে এই খবর পৌঁছানো গেল না। অভিষেক ব্যানার্জি তখন সবার ধরা ছোঁয়ার বাইরে, কর্পোরেট অফিসের সিইও বা বস। নেতা মন্ত্রীদেরও তার কাছে পৌঁছানোর ক্ষমতা ছিল না। অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসে সাধারণ কর্মীদের প্রবেশ প্রায় নিষিদ্ধ ছিল। নেতা মন্ত্রীদেরও অভিষেক ব্যানার্জির কাছে যেতে হলে ফুল বডি স্ক্যান, মোবাইল জমা রেখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এটা নিঃসন্দেহে দলের বর্ষিয়ান কর্মীদের কাছে রীতিমতো অসম্মানজনক ছিল। আজ যারা নতুন তৃণমূল বলে কিছু একটা করতে চাইছেন বা দল থেকে বসে যেতে চাইছেন, এদের প্রত্যেকেই অভিষেকের এই কর্পোরেট কালচার নিয়ে ভীষণ বিরক্ত, বীতশ্রদ্ধ। মাটি মানুষের দলের এই মাটি আর মানুষের কাছ থেকে সরে গিয়ে ব্র্যান্ডেড পোশাক, অকারণে রাস্তা আটকে একাধিক গাড়ির কনভয় নিয়ে ঘোরার সাথে সুতির শাড়ি হাওয়াই চটি তৃণমূলের চিরন্তন সংস্কৃতিটা হারিয়ে যেতে লাগলো দ্রুত গতিতে। অন্যদিকে বিজেপি খুব সন্তর্পণে ধীরে ধীরে এই জায়গাটাই কিন্তু গ্রাস করে নিল। মমতা কিংবা অভিষেক ব্যানার্জি টেরই পেলেন না কখন মানুষের থেকে মাটি আলগা হয়ে গিয়ে মানুষ সরে গিয়েছে। বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই যারা অভিষেকের কর্পোরেট কালচার নিয়ে গুমড়ে গুমড়ে দিন কাটাচ্ছিলেন, তারাই প্রতিবাদে সোচ্চার হয়ে ফেটে পড়লেন। আলাদা ব্লক তৈরি হলো ঋতব্রত ব্যানার্জির তৎপরতায়। ধীরে ধীরে সেই ব্লক আড়ে বহরে বাড়তে শুরু করলো, আর মমতা ব্যানার্জি আরো নিঃস্ব হতে শুরু করলেন। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা সর্বত্রই কিন্তু এই একই ছবি দেখা যাচ্ছে। এবার এই ব্লকই মমতা ব্যানার্জির দলের লোগো, অর্থের ভান্ডার, পার্টি অফিস কাচারি সব কেড়ে নিতে চাইছে। অথচ এসবই প্রায় রোখা যেতে পারত যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে বলি দিতেন। চাপের মুখে
কখনো নত করেননি মমতা ব্যানার্জি। এবারেও ভেঙে চুরচুর হয়ে গেলে এখনো পর্যন্ত তিনি মচকাননি, অনড় আছেন। কারণ তিনি জানেন দলের যত বড়ই জনপ্রতিনিধি বা নেতা হন না কেন, তারা কিন্তু কর্মীদের সাথে নেই বা কর্মীরা তাদের সাথে নেই, কর্মীরা আছেন তার সাথে। বেশিরভাগ নেতা যারা নতুন তৃণমূলে গিয়েছেন, তাদের হয় টাকা পয়সা ধন দৌলত যা তৃণমূল থেকে কামিয়েছেন তা রক্ষা করতে গিয়েছেন, আর নয় পুরনো মামলা যাতে রিওপেন না হয় তা সুনিশ্চিত করতে চাইছেন। আবার কিছু লোক সত্যি সত্যি অভিষেকের কর্পোরেট কালচারে রীতিমতো বিরক্ত, এটাও বাস্তব। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা বলা কিন্তু বেশ মুশকিল। তার প্রধান কারণ তার বয়স। এই ঘটনা যদি বছর 10-15 আগে ঘটতো, তাহলে আমরা আজ এক অন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেতাম, পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, এটা ভুললে চলবে না। বয়সের কাছে, চাপের কাছে মাথা তাকে কখনো নোয়াতে কেউ দেখেনি। হয়তো আগামী দিনে অন্য এক অগ্নিকন্যাকে দেখতে চলেছি আমরা। আপাতত ধীরে চলনীতি নিয়ে চলেছেন মমতা, পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। তাই এক্ষুনি মমতা তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তা না গেলেও আগামী 30 দিনের মধ্যে আমরা হয়তো অন্য এক মমতাকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে ফেলব। আবার আগামীকাল রাতে এই ধরনেরই কৃত্রিম মেধাকে ব্যবহার করে আরো একটা অনুষ্ঠান আনতে চলেছি আমরা আপনাদের জন্য। মহামান্য আদালতের নির্দেশে এই চ্যানেলের মুখ্য সঞ্চালক ফিরবেন আর অল্প কয়েকদিনের মধ্যেই। ততদিন এইভাবেই প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাবার চেষ্টা করব আমরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। নমস্কার।